নমস্কার। অন্ধকার যখন ঘন হয়ে আসে তখন চারপাশের পরিচিত জগৎটাও বদলে যেতে শুরু করে। আমরা যাকে জীবন বলি তার আড়ালে লুকিয়ে থাকে এমন কিছু সত্য যা আমাদের কল্পনারও বাইরে। আজ আপনাদের শোনাবো সেই অভিশপ্ত ডাকবাংলোর গল্প, যেখানে মানুষের প্রতিবিম্বই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, যেখানে আপনার নিজের গলায় আপনাকে ভুল পথে টেনে নিয়ে যাবে। হেডফোনটা কানে লাগিয়ে নিন আর ঘরের আলোটা নিভিয়ে দিন, কারণ আজকের এই গল্পটি আপনাকে বাধ্য করবে নিজের ছায়াটাকেও একবার পরীক্ষা করে দেখতে। তৈরি তো? তবে শুরু করা যাক আজকের এই হাড়হিম করা অধ্যায়। উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলোর রাত বড় অদ্ভুত। কুয়াশা যখন পাহাড়ের বুক চিরে প্রপাতের মতো নেমে আসে, তখন মনে হয় যেন চারপাশটা কোনো এক অপার্থিব মায়াজালের আবরণে ঢাকা পড়েছে। কালিম্পং থেকে বেশ কিছুটা দূরে ডার্ক ফরেস্টের একদম শেষ প্রান্তে পাহাড়ের এক নির্জন খাঁজে অবস্থিত সেই পুরনো ব্রিটিশ আমলের ডাকবাংলো। আদিত্য পেশায় একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট হলেও ইদানিং শহরের কোলাহল আর ল্যাপটপের স্ক্রিন থেকে দূরে থাকতে সে এই নির্জন জায়গাটা বেছে নিয়েছিল। সে ভেবেছিল নিস্তব্ধতায় বসে তার নতুন উপন্যাসের কাজটা শেষ করবে, কিন্তু সে জানত না এই বাংলোর প্রতিটি ইটের আড়ালে লুকিয়ে আছে এক বিভীষিকাময় ইতিহাস। বাংলোর কেয়ারটেকার হরেন কাকা মানুষটা একটু রহস্যময়। প্রথম দিন রাতে চা দিয়ে যাওয়ার সময় লোকটা দরজার কাছে দাঁড়িয়ে হঠাৎই শ্যাওলা ধরা গলায় বলে উঠল, দাদাবাবু, পাহাড়ের রাত বড় মায়ার। এখানে বাতাস কথা বলে আর ছায়া মানুষের পিছু নেয়। রাত 12টার পর যদি আপনার নিজের গলার আওয়াজ শোনেন, তবে জানবেন ওটা আপনি নন, ওটা অন্য কেউ। সেই ডাকে ভুলেও সাড়া দেবেন না, আর পেছনের জানলা কখনো খুলবেন না। আদিত্য তখন তাচ্ছিল্যের হাসি হেসেছিল। আধুনিক বিজ্ঞান আর যুক্তির পৃথিবীতে বাস করা আদিত্যর কাছে এসব কেবলই আদিম কুসংস্কার। কিন্তু রাত বাড়ার সাথে সাথে পাহাড়ের সেই হিমশীতল নিস্তব্ধতা যেন এক বিষাক্ত সাপের মতো তাকে পেঁচিয়ে ধরতে শুরু করল। রাত তখন ঠিক 1:15। চারদিকে ঝিঁঝিঁ পোকার একঘেয়ে ডাক আর জানলার বাইরে পাইন গাছের পাতায় বাতাসের শোঁ শব্দ এক অদ্ভুত সিম্ফনি তৈরি করেছে। আদিত্য তার স্টাডি টেবিলে বসে ডায়েরি লিখছিল। হঠাৎ তার মনে হল ঘরের ভেতরে বাতাসের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেছে। তার ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। সে মুখ তুলে তাকাতেই দেখল জানলার কাঁচের ওপারে ঘন কুয়াশার চাদর ফুঁড়ে একটা অস্পষ্ট অবয়ব দাঁড়িয়ে। আদিত্য সাহস সঞ্চয় করে জানলার কাছে গিয়ে টর্চ মারল। আলোটা পড়তেই তার হাতের কলমটা মেঝের ওপর পড়ে গেল। হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। জানলার ওপাশে যে দাঁড়িয়ে আছে তার পরনেও ঠিক আদিত্যর মতোই নীল রঙের চেক শার্ট। অবিকল আদিত্যর চেহারা, একই রকম বসানো চোয়াল আর এলোমেলো চুল, কিন্তু সেই মুখটার মধ্যে কোনো প্রাণের স্পন্দন নেই। চোখ দুটো যেন দুটো গভীর অন্ধকার গর্ত, যেখানে কোনো মনি নেই, আছে কেবল এক সীমাহীন শূন্যতা। ওই সত্তাটি আদিত্যর দিকে তাকিয়ে এমন এক পৈশাচিক হাসি দিল যা আদিত্যর শরীরের প্রতিটি শিরাকে জমাট বাঁধিয়ে দিল। সেই হাসিতে কোনো শব্দ ছিল না, কিন্তু ছিল এক আদিম ধ্বংসের হাতছানি। আদিত্য দ্রুত জানলা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে দিল। তার সারা শরীর তখন ঘামছে। সে ভাবল হয়তো অনিদ্রা আর মানসিক চাপের কারণে সে হ্যালুসিনেশন দেখছে। নিজেকে শান্ত করতে সে যখন এক গ্লাস জল খেতে যাবে, তখনই ঘরের ভেতরের আলোটা দুবার দপক করে জ্বলে উঠে এক নিমেষে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার চারদিকে। ঠিক তখনই জানলার ওপাশ থেকে একটা নখের আঁচড়ানো শব্দ আসতে শুরু করল, খস খস খস। মনে হচ্ছে জানলার কাঁচটা নয়, কেউ যেন আদিত্যর বুকের পাঁজরে নখ দিয়ে আঁচড় কাটছে। হঠাৎ আদিত্যর ঠিক পেছনে কেউ একদম তার নিজের গলায় ফিস করে বলে উঠল, ভয় পাচ্ছিস কেন রে আদিত্য? আমি তো তুই। দরজাটা খোল, আমাদের তো আজ এক হয়ে যাওয়ার কথা ছিল। আদিত্য ভয়ে চিৎকার দিয়ে পিছু হটল। সে তার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালাতেই দেখল এক চরম বিভৎস দৃশ্য। মেঝের ওপর তার যে ছায়াটা পড়ার কথা ছিল, সেই ছায়াটা আর তার শরীরের নড়াচড়ার সাথে তাল মেলাচ্ছে না। আদিত্য পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেও তার ছায়াটা ধীরে ধীরে মেঝে থেকে উঠে দেয়াল বেয়ে ওপরের সিলিংয়ের দিকে হামাগুড়ি দিয়ে চলে যাচ্ছে। ছায়াটা যেন শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে এক স্বাধীন রক্তপিপাসু দানবে পরিণত হয়েছে। আদিত্য বুঝতে পারল সে এক ভয়ঙ্কর মরণ ফাঁদে আটকে পড়েছে। সে ঘর থেকে বেরোনোর জন্য করিডোরের দিকে দৌড় দিল।
কিন্তু সেই করিডোরটা যেন এক গোলক ধাঁধায় পরিণত হয়েছে। সে যত দৌড়াচ্ছে সদর দরজার দূরত্ব যেন তত বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে করিডোরটা রবারের মতো লম্বা হয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখল করিডোরের শেষ মাথায় সেই নকল আদিত্য দাঁড়িয়ে আছে। তার হাতে একটা বিশাল ভারী কুঠার, যেটা এই বাংলোর ফায়ারপ্লেসের পাশে সাজানো থাকত। সত্তাটি আদিত্যর নিজের গলায় এক বিকৃত স্বরে গেয়ে উঠল, নিজের থেকে কত দূরে পালাবি আদিত্য? আজ তোর এই শরীরটা আমার হবে, আর তুই হয়ে যাবি এই বাংলোর দেওয়ালে মিশে থাকা এক টুকরো প্রাণহীন অন্ধকার। আদিত্য মরণপণ শক্তিতে দৌড়ে সিঁড়ি বেয়ে চিলেকোঠার ঘরে ঢুকল। সেখানে কোনায় এক ধুলোবালি মাখা বিশাল পুরনো আয়না রাখা ছিল। আদিত্য কোনো এক বইতে পড়েছিল, এই ধরনের অপশক্তি আয়নার সামনে দুর্বল হয়ে পড়ে। সে আয়নার সামনে দাঁড়াতেই দেখল এক হাড়হীন করা দৃশ্য। আয়নায় তার কোনো প্রতিবিম্ব নেই, বরং আয়নার ভেতর থেকে সেই নকল সত্তাটি হাত বাড়িয়ে তার টুঁটি চেপে ধরার চেষ্টা করছে। আদিত্যর দম বন্ধ হয়ে আসছিল, ফুসফুস ফেটে যাওয়ার উপক্রম। সে বুঝল আর কয়েক সেকেন্ড দেরি হলে সে চিরতরে ওই আয়নার জগতটায় বন্দী হয়ে যাবে। সে শেষ সম্বল হিসেবে পকেট থেকে তার ভারী মেটাল লাইটারটা বের করে সজোরে ওই আয়নার মাঝখানে আঘাত করল। প্রচণ্ড শব্দে আয়নাটা চুরমার হয়ে ভেঙে পড়ল। সাথে সাথে এক বীভৎস পৈশাচিক আর্তনাদে পুরো পাহাড়টা যেন একবার কেঁপে উঠল। আদিত্য তখন জ্ঞান হারিয়ে ঠান্ডা মেঝের ওপর লুটিয়ে পড়ল। পরদিন সকালে জানলা দিয়ে যখন পাহাড়ি রোদ এসে আদিত্যর ফ্যাকাসে মুখে পড়ল, সে ধীরে ধীরে চোখ মেলল। বাংলোর দরজা খুলে হরেন কাকা ভেতরে ঢুকলেন। তিনি দেখলেন আদিত্য ড্রয়িং রুমে খুব শান্তভাবে বসে চা খাচ্ছে। আদিত্যর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি, কোনো ভয় নেই, কোনো অস্থিরতা নেই। হরেন কাকা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, দাদাবাবু, রাতে কোনো অসুবিধা হয়নি তো? খুব চিৎকার শুনছিলাম যেন। আদিত্য একটা হিমশীতল হাসি দিয়ে বলল, না কাকা, খুব ভালো ঘুম হয়েছে। আজ থেকে আমি একদম নতুন মানুষ। পুরনো আদিত্যটা কাল রাতেই হারিয়ে গেছে। আদিত্য তার ব্যাগ গুছিয়ে নিয়ে ট্যাক্সিতে উঠে বসল। ট্যাক্সিটা যখন পাহাড়ের বাঁক নিয়ে লোকালয়ের দিকে চলে যাচ্ছিল, তখন দূর থেকে হরেন কাকা লক্ষ্য করলেন এক অদ্ভুত দৃশ্য। প্রখর রোদের মধ্যে রাস্তার সবার ছায়া লম্বা হয়ে মেঝের ওপর পড়লেও ট্যাক্সিতে জানলার ধারে বসে থাকা আদিত্যর কোনো ছায়া রাস্তার ওপর পড়ছে না। আর ওই অভিশপ্ত ডাকবাংলোর বন্ধ ঘরের ভাঙা আয়নার একটা টুকরোয় দেখা যাচ্ছে আসল আদিত্যর মুখ। সে ভেতর থেকে বাঁচানোর জন্য চিৎকার করছে, কাঁচে করাঘাত করছে, কিন্তু তার সেই করুণ আরতি শোনার মতো পৃথিবীতে আর কোনো কান অবশিষ্ট নেই। আদিত্যর কোনো খোঁজ আর পাওয়া যায়নি। তবে শহরে ফিরে আসা সেই আদিত্যর মধ্যে কি সত্যিই কোনো মানুষ আছে, নাকি সে শুধুই এক প্রাণহীন প্রতিবিম্ব? আমরা আমাদের আশেপাশে যাদের দেখি, তারা কি সত্যিই তারা, নাকি আমাদের অগোচরে কোনো এক প্রাচীন অন্ধকার আমাদের জায়গা দখল করে নিচ্ছে? আপনার আশেপাশে তাকিয়ে দেখুন তো, আপনার ছায়াটা কি ঠিক আপনার মতোই নড়ছে? যদি এই গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে লাইক দিয়ে আমাদের জানান। আপনার কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন। এমন আরো গা ছমছমে গল্পের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, কারণ বিপদ অনেক সময় আপনার চোখের সামনে থাকে না, আপনার ছায়ার ভেতরেও লুকিয়ে থাকতে পারে। শুভরাত্রি।
আদিত্যর কোনো খোঁজ আর পাওয়া যায়নি। তবে শহরে ফিরে আসা সেই আদিত্যর মধ্যে কি সত্যিই কোনো মানুষ আছে, নাকি সে শুধুই এক প্রাণহীন প্রতিবিম্ব? আমরা আমাদের আশেপাশে যাদের দেখি, তারা কি সত্যিই তারা, নাকি আমাদের অগোচরে কোনো এক প্রাচীন অন্ধকার আমাদের জায়গা দখল করে নিচ্ছে? আপনার আশেপাশে তাকিয়ে দেখুন তো, আপনার ছায়াটা কি ঠিক আপনার মতোই নড়ছে? যদি এই গল্পটি আপনার রাতের ঘুম কেড়ে নিয়ে থাকে, তবে লাইক দিয়ে আমাদের জানান। আপনার কোনো ভৌতিক বা রহস্যময় অভিজ্ঞতা থাকলে কমেন্টে শেয়ার করতে পারেন। এমন আরো গা ছমছমে গল্পের জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন, কারণ বিপদ অনেক সময় আপনার চোখের সামনে থাকে না, আপনার ছায়ার ভেতরেও লুকিয়ে থাকতে পারে। শুভরাত্রি।